বলা হয় ভালোবাসা যখন সীমা অতিক্রম করে তখন তা উন্মাদনায় পরিণত হয়, আর সেই উন্মাদনা যখন রাজনীতির সাথে ধাক্কা খায় তখন তৈরি হয় একজন উন্মাদ প্রেমিকের উন্মাদনার গল্প। এই গল্পটি ভালোবাসার নয়, বরং জোরপূর্বক প্রেম এবং নারীর ইচ্ছার গল্প, যেখানে প্রেম অধিকারের রূপ নেয় এবং একটি মেয়ে তার সম্মানের জন্য ভালোবাসাকে শাস্তিতে পরিণত করে। এটি এমন একটি যাত্রা যেখানে ক্ষমতা, আবেগ এবং নারীর কণ্ঠস্বর একে অপরের মুখোমুখি হয়। সিনেমাটি দেখলে আপনি কান্না না করে থাকতেই পারবেন না। আজ আমরা এক উন্মাদ প্রেমিকের উন্মাদনা ব্যাখ্যা করতে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। মুভির শুরুতে আমরা বিক্রমাদিত্য ভোসলে নামের একজন অত্যন্ত ক্ষমতাশালী এবং দাপুটে রাজনীতিবিদের ছেলেকে দেখি। শহরে তার এতটাই প্রতিপত্তি যে মুখ্যমন্ত্রী পর্যন্ত তাকে নিজের আসন ছেড়ে দিতে প্রস্তুত। তার মূল মন্ত্র হলো আমার ইচ্ছাই আমার ইচ্ছা। ছোটবেলায় বিক্রমের বাবা বিক্রম এবং তার মা এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারতেন। যদি বিক্রম জন্ম নিত তাহলে তার মা বাঁচত না, আর যদি মাকে বাঁচানো হতো তাহলে বিক্রম বাঁচত না। তখন বিক্রমের বাবা তার সন্তানকে বেছে নিয়েছিলেন এবং তার স্ত্রীকে উৎসর্গ করেছিলেন। বিক্রমের বাবা বিক্রমের জন্য যে কোনো কিছু করতে পারেন। যদি কোনো জিনিস বিক্রম না পায় তাহলে হয় সেটি বিক্রমের হবে অথবা সেটি পুড়ে ছাই হয়ে যাবে। এখন পরের নির্বাচনের জন্য বিক্রমের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। যে মুখ্যমন্ত্রীর চেয়ার তারই হবে, কারণ শহরে তাদের ভালো প্রভাব রয়েছে। মুখ্যমন্ত্রী এই রাজ্যটি কেবল নামমাত্র চালাচ্ছেন। এই রাজ্যটি আসলে বিক্রম এবং তার বাবাই চালাচ্ছেন। বিক্রম এমন একজন ব্যক্তি যার কোনো দুর্বলতা নেই। আজ পর্যন্ত কেউ তার রাতের ঘুম কেড়ে নিতে পারেনি। বিক্রম তার বন্ধু সামন্তকে এই কথাগুলো বলছিল, যাকে সে নিজের ভাইয়ের মতো মনে করে। এবং তারপর একদিন বিক্রমের চোখ পড়ে বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার আদা রান্দাওয়ার উপর। আদা রান্দাওয়া বলিউডের এত বড় সুপারস্টার যে সে যেখান দিয়ে যায় সেখানেই ভিড় জমে যায়, কারণ মানুষ আদা রান্দাওয়ার অনেক বড় ভক্ত। তারা তার জন্য যে কোনো কিছু করতে পারে। তো আপাতত আদা রান্দাওয়া বিমানবন্দরে আসে এবং এখানেই বিক্রম তাকে প্রথমবারের মতো দেখে। এবং বিক্রমের জীবনে আজ পর্যন্ত কোনো মেয়ে আসেনি, কিন্তু যখন সে আদাকে দেখলো তখন সে তাকে দেখতেই থাকলো, যেন তার প্রথম দেখায় ভালোবাসা হয়ে গিয়েছিল। এখানে অনেক ভিড় ছিল, যার কারণে বিক্রম এখানে আদার সাহায্য করে। সে তার হাত ধরে বিমানবন্দরের ভেতরে নিয়ে আসে, যেখানে আদা বিক্রমকে ধন্যবাদ জানায়। কিন্তু এতটুকু মুহূর্তই বিক্রমকে পুরোপুরি আদার উপরে মুগ্ধ করে তুলে। এখন সে তার জন্য যে কোনো কিছুই করতে পারে। সে তাকে যে কোনো মূল্যেই পেতে চায়। বিক্রম যত সময় বিমানবন্দরে ছিল সে সারাক্ষণ শুধু আদাকেই দেখতে থাকে। এমন একজন মানুষ যে কখনো হাসতো না, শুধু গম্ভীর হয়েই থাকতো, কিন্তু আজ সেই মানুষটি হাসছে। আদাকে মনে করে তার মুখে হাসি ফুটে ওঠে। অন্যদিকে আমরা আদার কিছু নীতি সম্পর্কে জানতে পারি, যে আদার কিছু নীতি রয়েছে। সে কেবল টাকার জন্যই সবকিছু করে না। যেমন কিনা বিক্রমের ইচ্ছা তার ইচ্ছা হয়, তেমনি এখানে আদারও একটি ইচ্ছা রয়েছে যার বিরুদ্ধে কেউ যেতে পারে না। আদা তার সম্মান এবং আত্মমর্যাদাকে সবচেয়ে বেশি ভালোবাসে। অনেক সময় এমন হয়েছে যে প্রযোজকরা ছবিতে হঠাৎ করে আপত্তিকর দৃশ্যযুক্ত করে দেন, কিন্তু আদা সেই ছবিটাকেই প্রত্যাখ্যান করে দেয়। তখন সেই ছবিটা যত বড়ই হোক না কেন, সে ছবির পেছনে যত বড় বড় মানুষেরই হাত থাকুক না কেন, এতে আদার কোনো রকম আসে যায় না। তো বিক্রম এখন আদার সাথে দেখা করতে চায় এবং কাকতালীয়ভাবে এখানে আদার এক সপ্তাহের ডেট একদম ফাঁকা। কোনো আমন্ত্রণ নেই এবং কোনো ইভেন্টও নেই, শুধুমাত্র একটি আমন্ত্রণ ছাড়া। সেই আমন্ত্রণটিও আসলে বিক্রমাদিত্য ভোসলের পক্ষ থেকেই এসেছে। তিনি একটি প্রচার অভিযান চালাতে চান, যেখানে প্রতি মাসে একজন সেলিব্রিটিকে আর্মি ক্যাম্পে পাঠানো হবে তাদের মনোরঞ্জন এবং মনোবল বাড়ানোর জন্য। এই প্রচার অভিযানটি আসলে সেনা জওয়ানদের উৎসাহিত করার জন্য হবে। এরপর আদা তার ম্যানেজারকে জিজ্ঞাসা করে যে তুমি বিক্রমাদিত্য ভোসলে সম্পর্কে কি শুনেছ। তো এখানে আদার ম্যানেজার তাকে জানায় যে তিনি না শুনতে একদমই পছন্দ করেন না। এবং তখনই বিক্রমের বন্ধু সামন্ত এখানে বিক্রমকে জানায় যে আদা আমাদের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে এবং সে না বলেছে। এই কথা শোনার পর বিক্রম আদার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চায়। যখন তারা দুজন ব্যক্তিগতভাবে দেখা করে তখন বিক্রম আদাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন মানা করেছ, যার উত্তরে আদা জানায় যে সে জওয়ানদের মাঝে গিয়ে ক্যামেরা দিয়ে ছবি তোলা তার কাছে জনশক্তি
জনসংযোগ এবং প্রচারণার স্টান্ট মনে হচ্ছিল। যখন এই সমস্ত খবর বাইরে আসতো তখন হয়তো আমরা দুজনই বদনাম হতাম এবং সেনা জওয়ানদেরও বদনাম হতে হতো। তাই আমি তোমাকে মানা করেছি। বিক্রম জানায় যে সে একজন রাজনীতিবিদ এবং সে তো এই সমস্ত জিনিস প্রচারণা এবং জনসংযোগের জন্যই করছিল, কিন্তু আসল কথা হলো এখন সেখানে কোনো ক্যামেরা থাকবে না, কোনো জনসংযোগও থাকবে না এবং কোনো প্রচারণার স্টান্টও থাকবে না। শুধু তোমাকে আমার সাথে যেতে হবে, যার জন্য এখানে আদা হ্যাঁ বলে দিয়েছিল। এরপর তারা দুইজন জম্মু কাশ্মীর যায় এবং সেখানে গিয়ে প্রচুর আনন্দ করে। এখানে আমাদের নায়ক বিক্রম আদাকে দেখতে থাকে। সে তাকে সত্যিকারের এবং তীব্রভাবে ভালোবাসতে শুরু করেছিল এবং শীঘ্রই সে এই কথা আদাকে জানাতে চায়। পথে তারা অনেক কথা বলে এবং হাসি ঠাট্টাও করে এবং তারপর অবশেষে আর্মি ক্যাম্পে পৌঁছে যায়। সেখানে কিছু সেনা জওয়ান এখানে দুজনের ভূমিকা অদল বদল করতে বলে, যেমন আদা একজন রাজনীতিবিদ হিসেবে অভিনয় করবে আর আমাদের বিক্রম একজন অভিনেতা হিসেবে অভিনয় করবে। আদা তখন রাজনীতিবিদ সেজে এখানে একটি চমৎকার ভাষণ দেয়, যাতে কিনা সে দুর্দান্ত অভিনয় করেছিল। এরপর বিক্রমের পালা ছিল। তাকে এখানে আদাকে রোমান্টিক কায়দায় প্রস্তাব দিতে হয়েছিল। তো এখানে বিক্রমের মনে যা কিছু ছিল সে এখানেই স্বাভাবিকভাবেই আদাকে বলে দেয়। তার চোখে জলও ছিল, কিন্তু এখানে আদার মনে হচ্ছিল যে হয়তো বিক্রম খুব ভালো অভিনয় করছে। যখন সে সবকিছু মন থেকে আদাকে বলেছিল তখন সে সবকিছু অভিনয় ছিল না। এরপর দিন সকালবেলা তারা হাঁটতে বের হয়। তখন একজন সেনা জওয়ান আদাকে একটি সাপ থেকে বাঁচায় এবং তাকে ধরে দূরে সরিয়ে দেয়, কিন্তু এটি বিক্রমের একদমই ভালো লাগেনি এবং সে সবার সামনেই সেই সেনা জওয়ানকে বকাবকি করে বলে দেয় যে আদা শুধুই আমার এবং শুধুই আমার। এই কথা শোনার পর আদার এখানে খুব খারাপ লাগে। সে সাথে সাথেই নিজের রুমে চলে যায় এবং তার ম্যানেজারকে ফোন করে বলে যে ফেরার টিকিট এখনই বুক করো, কিন্তু তখনই এখানে বিক্রম চলে আসে। বিক্রম এখানে আদাকে বলে যে তুমি যেভাবে জানতে পেরেছ সেটি খুব ভালো, কিন্তু এই কথা একদম সত্যি যে আমি তোমাকে ভালোবাসি এবং খুব বেশি ভালোবাসি এবং তোমার জন্য আমি যে কোনো কিছুই করতে পারি। কিন্তু আদার এখানে বিক্রমের কাছ থেকে এমন আশা ছিল না। সে তাকে বলে যে আমি তোমাকে খুব ভালো মানুষ ভাবতাম, কিন্তু তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি এটাই বলতে চাই যে আমার মনে তোমার জন্য কোনো রকম অনুভূতি নেই, তাই আমার থেকে তুমি দূরেই থাকো। বিক্রম এই কথা শোনার পর আদাকে বলে যে এখন তো দূরে থাকার প্রশ্নই আসে না। সে তো একসাথে বাঁচার এবং মরার শপথ নিয়েছে। সে এখন সারা জীবন তোমার সঙ্গেই থাকবে এবং সে আদাকে এই কথাও বলে দেয় যে 1 মাসের মধ্যেই আমাদের বিয়ে, তাই তুমি প্রস্তুতি নিতে শুরু করে দাও। এরপর আদা এবং বিক্রম নিজেদের বাড়িতে ফিরে আসে। তখন বিক্রম আদার বাড়িতে যায়। সে নিজের সাথে অনেক রকমের উপহার এবং মিষ্টি পোশাক নিয়ে যায়। সে এখানে আদার পরিবারের সদস্যদের সাথে দেখা করে এবং তাদের বলে যে এটি বিয়ের শগুন। শুনেছি যে মেয়ের বাড়িতে প্রথমবার গেলে খালি হাতে যেতে নেই। বিক্রম এখানে আদার বাবাকে জানিয়ে দেয় যে 1 মাস পর আমাদের দুজনের বিয়ে, তাই প্রস্তুতি শুরু করে দাও। এই কথা শোনার পর আদার বাবা বুঝতে পারছিলেন না যে এখন এখানে কি হচ্ছে। তখনই এখানে আদা চলে আসে। আদা যখন এই সমস্ত জিনিস দেখে তখন সে এখানে বিক্রমকে খুব বকাবকি করে। আমি কাকে বিয়ে করব এই সিদ্ধান্তে শুধু তোমার ইচ্ছাই জরুরি হবে না, এতে আমারও ইচ্ছা থাকা লাগবে এবং আমার ইচ্ছা হলো আমি তোমাকে বিয়ে করতে পারি না। আর ভালোবাসার কথা বলতে গেলে তোমার মতো মানুষকে আমি কখনোই ভালোবাসতে পারি না। কিন্তু এখন এই সমস্ত জিনিস জনসম্মুখে আসতে শুরু করে এবং তার উপরে বিক্রমের লোকেরা আদার প্রতি ঘৃণা প্রকাশ করতে শুরু করে। অনেক পরিচালক এবং প্রযোজক আছে যারা কিনা বিক্রমকে খুব ভয় পায়, যার কারণে সেই সমস্ত পরিচালক এবং প্রযোজক আদাকে তাদের ছবি থেকে বের করে দেয়। যখন আদা এই সমস্ত জিনিস জানতে পারে যে বিক্রমের কারণেই তাকে ছবি থেকে বের করে দেওয়া হয়েছে, তখন সে সাথে সাথেই বিক্রমের বাড়িতে যায়। বিক্রম সেখানে তার অভ্যর্থনায় ব্যস্ত ছিল, কারণ সে জানতো যে একদিন আদা এখানে অবশ্যই আসবে, আর এই কারণেই সে আগে থেকেই সমস্ত কিছু পরিকল্পনা করে রেখেছিল। কিন্তু এখানে বিক্রম এই কথা জানে না যে আসলে সে তার সাথে দেখা করতে আসেনি, বরং সে বিক্রমকে অনেক কথা শোনাতে এসেছে। আদা এখানে বিক্রমকে বলে যে তুই আজ যা করেছিস তা মোটেও ঠিক করিসনি। তুই চাইলে আমাকে যে কোনো ছবি থেকে বের করে দে, পুরো ইন্ডাস্ট্রি থেকে বের করে দে, কিন্তু তবুও সে তোর কাছে মাথা নোয়াবে না এবং তোকে
বিয়েও করবে না, সে হয়তো ঘরে বসে থাকবে, কোনো কাজ করবে না, কিন্তু তবুও সে তোর প্রেমে পড়বে না এবং তোকে কোনোদিনই বিয়ে করবে না। এখন পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন আদার পরিবারের সদস্য মানে তার মা এবং ছোট বোনের পেছনে কিছু গুন্ডা লেগে যায়। আসলে সেই গুন্ডারা তাদের পেছনে লাগেনি, শুধু তারা তাদের দেখছিল। এবং তার উপরে আদার বাবা কলেজে একজন শিক্ষক এবং তার উপরে কাগজ চুরির অভিযোগও উঠে, যার কারণে সেখানকার লোকেরা আদার বাবাকে নির্মমভাবে মারধর করে। যখন তাদের কোনো ভুল ছিল না, তো এখন এই সমস্ত জিনিস হঠাৎ করে আদার জীবনে ঘটল, তার পরিবারে ঘটল। তখন তার মনে হলো যে এই সমস্ত জিনিস অবশ্যই বিক্রম করিয়েছে। আদার কাছে আর কোনো রাস্তা ছিল না। সে জানে যে বিক্রম খুব ক্ষমতাশালী, তাই সে এখানে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চলে যায়, যেখানে তাদের সাথে কমিশনারও বসেছিলেন। কিন্তু যখন আদা তাদের কাছে পৌঁছায়, তখন মুখ্যমন্ত্রী এখানে আদাকে বলেন যে আমি জানতাম যে ভাবি আপনি এখানে অবশ্যই আসবেন। এই কথা শোনার পর আদা তো অবাক হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর মুখ থেকে যখন সে এই সমস্ত কথা শুনলো, তখন আদা বুঝতে পারলো যে বিক্রম সত্যিই খুব ক্ষমতাশালী। যদি মুখ্যমন্ত্রীও তাকে নিজের আসন দিতে চান, তাহলে তার থেকে শক্তিশালী আর কেউ নেই। এখন একটু পরেই এখানে বিক্রমও চলে আসে। বিক্রমকে এখানে আদা বলে যে আমার পরিবার থেকে দূরে থাকো, তুমি আমার পরিবারের সাথে যা করছো যদি তাদের কিছু হয় তাহলে এটা একদমই ভালো হবে না। বিক্রম তাকে বুঝায় যে তোমার পরিবারের সাথে যা কিছু হয়েছে তার 1%ও ভুল নেই। তোমার মনে হচ্ছে যে তোমার বোন এবং তোমার মায়ের পেছনে গুন্ডা লেগেছে, যখন এমন কোনো কথাই নেই। তারা তো তোমার পরিবারকে রক্ষা করার জন্য সেখানে দাঁড়িয়েছিল, তারা তোমার পরিবারের পেছনে আসেনি। আমার এখানে অনেক শত্রু রয়েছে এবং তোমার পরিবারের সাথে আমার সম্পর্ক আছে। যদি তোমার পরিবারের কিছু হয় তাহলে তাতে তারও অনেক বড় ভুল হবে, তাই আমাকে তোমার পরিবারকে রক্ষা করতেই হবে। আর তোমার বাবার কথা বলতে গেলে কলেজে যা কিছু হয়েছে তাতে শুধু একজন ব্যক্তির ভুল ছিল, সেই ব্যক্তিকে আমি ভালো করে শিক্ষা দিয়েছি, তো তোমার বাবার এখন আর কিছু হবে না। কিন্তু যখন এই সমস্ত জিনিস ঘটলো, তখন তার বাবার খুব খারাপ লাগলো, কারণ তার কলেজে তার মুখে কালিমালিপ্ত করা হয়েছিল, কারণ তারা 30 বছর ধরে সৎ ছিলেন এবং হঠাৎ করেই তাদের উপর এই সমস্ত অভিযোগ উঠেছিল। বাবার মনে হয়েছিল যে বিক্রমের ভুল আছে, তাই তিনি আদাকে বলেন যে এর চেয়ে ভালো হতো যে তুমি তাকে বিয়ে করে নিতে। এবং এই কথা শোনার পরই আদার খুব খারাপ লাগে যে তার বাবা তাকে এই কথা বলেছে, যখন তার ইচ্ছাও খুব গুরুত্বপূর্ণ, কারণ সে বিক্রমকে একদমই পছন্দ করে না। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে বিক্রমকে শিক্ষা দেবে এবং শিক্ষা দেওয়ার জন্য তাকে যে কোনো সীমা পর্যন্ত যেতে হয় সে যাবে। তো এরপর আমরা দেখি যে বিক্রমাদিত্য ভোসলে যখন স্টেজে ভাষণ দিচ্ছিল, তখনই এখানে আদার প্রবেশ হয়, যে কিনা লাল শাড়ি পরে এখানে আসে এবং তাকে খুব বেশি রাগান্বিত দেখাচ্ছিল। সে স্টেজে গিয়ে বিক্রমের কাছে আসে, যে মাইক থেকে বিক্রম কথা বলছিল এখন সেই মাইক থেকে আদা কথা বলতে শুরু করে। সে বলে যে হবু মুখ্যমন্ত্রী, আপনার নেতা আমাকে খুব বেশি ভালোবাসেন, কিন্তু আমি তাকে একদমই ভালোবাসি না। সে আমাকে পাওয়ার জন্য যে কোনো কিছুই করতে পারে, এমনকি আমার পরিবারের সদস্যদের আঘাত পর্যন্ত করেছে, কিন্তু সে জানে না যে এই সমস্ত জিনিস করার পর সে শুধু আমার ঘৃণাই পেতে পারে, আমার ভালোবাসা নয়। আসলে আদা এখানে একটি ঘোষণা করার জন্য এসেছিল। সে সমস্ত জনগণের উদ্দেশ্যে বলে যে 1 সপ্তাহ পর দশেরা, এবং দশেরার আগে এবং দশেরার দিন যদি কোনো মানুষ বিক্রমকে মেরে ফেলে, যে মানুষ বিক্রমকে মেরে ফেলবে আমি সেই মানুষের সাথে এক রাত কাটাবো। এই কথা শোনার পর বিক্রম সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছিল, সে কিছুই করতে পারছিল না, শুধু তার চোখে জল ছিল। তো আদাকে ভালোবাসার কোটি কোটি মানুষ আছে এবং এখানেও অনেক এমন জনগণ ছিল যারা কিনা এখানে বিক্রমকে মারার জন্য এগিয়ে আসছিল। তো যখন থেকে আদা এই ঘোষণা করেছে তখন থেকেই বিক্রমের উপর আক্রমণ হতে শুরু করে। সবাই তখন বিক্রমকে মারতে চায়, কারণ সেই সমস্ত মানুষ আদাকে পছন্দ করে। যে রাস্তা দিয়েই বিক্রম যায় কেউ না কেউ তাকে আঘাত করেই, কিন্তু তারপরেও বিক্রমের কিছু যায় আসে না। আদার জন্য তার মনে শুধু ভালোবাসাই থাকে, সে আদার প্রতি ঘৃণা রাখতে পারে না। এবার একটি নিউজ চ্যানেলে বিক্রম আসে,
যেখানে একজন নিউজ অ্যাঙ্কর বিক্রমকে তার ভালোবাসার সম্পর্কে জিজ্ঞাসা করে। সে বলে যে তোমার স্বেচ্ছাচারিতা খুব বেড়ে যাচ্ছে। বিক্রম বলে যে এটাকে স্বেচ্ছাচারিতা বলবেন না, কারণ আমি আজ পর্যন্ত আদার হাত ধরিনি এবং তার পরিবারের সদস্যদেরও আঘাত করিনি। আর আমার ভালোবাসার কথা বলতে গেলে আমার ভালোবাসার দোয়া প্রয়োজন। তাই সে এখানে একটি ঘোষণা করে এবং পরের দিন 100 জোড়া বিয়ে করাবে এবং একটি মণ্ডপ খালিও রাখবে। যদি আদা এখানে আসে তবে সেখানেই তাকে সে বিয়ে করবে। কিন্তু আদার এমন কোনো ভালো উদ্দেশ্য নেই। সে বিক্রমকে প্রচণ্ড ঘৃণা করতে শুরু করেছে এবং তার ঘৃণা ধীরে ধীরে বেড়েই চলছিল। সব দিক থেকে বিক্রমের উপর আক্রমণ হচ্ছিল। লোকেরা তাকে আঘাত করছিল, তাকে মারতে চাইছিল। অন্যদিকে বিক্রম সেই 100 জোড়ার বিয়ে করাচ্ছিল। কিছুক্ষণ পরেই সেই জায়গায় আদা এসে উপস্থিত হয়। সে সাদা শাড়ি পরে এসেছিল। সে এখানে এসে বিক্রমকে বলে যে তুমি এই সমস্ত লোকেদের বিয়ে করিয়ে দোয়া তো পাবে, কিন্তু আমিও দেবী মায়ের কাছে দোয়া চাই যে তোমার মৃত্যু যেন দ্রুত হয়। তাই সে খালি পায়ে দেবী মায়ের মন্দিরে যাবে, যেখানে কিনা বিক্রমও তার সাথে যায়। মাঝপথে বিক্রমের উপর আক্রমণ হয় এবং সে খুব খারাপভাবে আহত হয়, কিন্তু তবুও আদার এতে কোনো রকম আসে যায় না। যদিও বিক্রম এখানে আদাকে বাঁচাচ্ছিল, কারণ তারও আঘাত লাগতে পারত, কিন্তু আদার তাতে তবুও কিছু আসে যায় না। সে দেবী মায়ের সামনে যায় এবং এখানে দোয়া করে যে বিক্রম যেন দ্রুতই মারা যায়। বিক্রমের বাবা যখন এইসব কিছু জানতে পারেন তখন তার মনে হলো যে এটা অনেক বাড়াবাড়ি হচ্ছে। তাই সে এবার আদাকে নিজের বাড়িতে তুলে আনে এবং বিক্রমকে বলে যে তোমার যা করতে ইচ্ছে হয় তুমি তা করো, কিন্তু আজকের পর তুমি এই মেয়ের নামও নেবে না। তখন বিক্রম আদার কাছে যায়, যে তার ঘরেই ছিল। আদা তাকে বলে যে নিজের আসল রূপটা তুমি দেখিয়েই দিলে, তুমি এটাই চেয়েছিলে তাই না? এই ঘরে তোমার যা করতে ইচ্ছে হয় তুমি তা করো, কিন্তু তবুও আমার মনে তোমার জন্য ভালোবাসা জন্মাবে না। বিক্রম তাকে বলে যে এটা তার কাজ নয়, এটা তার বাবার কাজ। সে এমন কাজ কখনো কল্পনাতেও ভাবতে পারে না। তোমার চোখে আমি রাবণ, এই যুগের আমি প্রথম রাবণ, যে কিনা সীতামাকে প্রথমবার তার বাড়িতে নিরাপদে পৌঁছে দিতে যাবে। তাই বিক্রম আদাকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়, যার পরে আমরা সামন্তকে দেখতে পাই, যে কিনা বিক্রমের কাছে আসে। সে তাকে একটি রহস্য বলতে চায়, যার পরে হয়তো বিক্রমের পুরো পৃথিবীটাই পাল্টে যেতে পারে। সামন্ত জানায় যে তোমার বাবা সিদ্ধান্ত নেননি যে তোমাকে এই পৃথিবীতে আসতে হবে নাকি তোমার মাকে জীবিত রাখতে হবে, বরং তোমার মা সিদ্ধান্ত নিয়েছিলেন যে তোমাকে এই পৃথিবীতে আসতেই হবে। কিন্তু এখন পর্যন্ত বিক্রমের মনে হচ্ছিল যে তার বাবাই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাদের ইচ্ছা অনুযায়ী সে এখানে এসেছিল। এই কারণেই বিক্রম ভাবে যে তার ইচ্ছাই সব, কারণ তার ইচ্ছা তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। কিন্তু এখন যখন এই সমস্ত কথা জানতে পারলো তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায়। সে বুঝতে পারলো যে আমার ইচ্ছা কেবল আমারই। এই সমস্ত শব্দ তার বাবার দেওয়া শব্দ ছিল, যে যদি কোনো জিনিস তোমার ইচ্ছা অনুসারে না হয় সেই জিনিসটিকে আমরা পুড়িয়ে দেব। কিন্তু আজ সে এই কথা জানতে পারলো যে সামনের জনের ইচ্ছাও কোনো জিনিস হয়, যার কারণে সে বুঝতে পারলো যে যে জিনিস সে আদার সাথে করছিল তা খুব ভুলই করছিল। তাই পরের দিন সে আদার কাছে যায় এবং আজ দোসরার দিন। সে আদার কাছে গিয়ে তার কাছে ক্ষমা চায়। সে বলে যে আমি তোমার সাথে এত খারাপ কিছু করেছি যে আমি তোমাকে ভালোবাসার যোগ্যই নয়, কিন্তু আমি আশা করব যে তুমি আমাকে ক্ষমা করে দেবে। এখন শুধু ভালোবাসার কথা নয়, শুধু তোমার ক্ষমার কথাই রয়ে গেছে, যে তুমি দশেরার মাঠে এসো এবং সেখানে আমাকে ক্ষমা করে দাও। আমার তোমার ভালোবাসা চাই না, এখন শুধু ক্ষমা চাই। তুমি সেখানে এসে সবার সামনে আমাকে ক্ষমা করে দাও, এটাই আমার জন্য সব হবে। কিন্তু যখন বিক্রমের বাবা এই সমস্ত জিনিস জানতে পারলেন যে আদা কিনা দশেরার মাঠেও আসতে চলেছে, তখন বিক্রমের বাবা এখানে সামন্তকে আদেশ দেন যে যদি আদা সেখানে পৌঁছায় তবে তোমাকে আদাকে এমনভাবেই মারতে হবে যে কোনো একজন বিক্রমকে মারতে চেয়েছিল কিন্তু গুলি ভুলবশত আদার গায়ে লেগে গেছে। সামন্তকে এটা করতেই হবে, কারণ আজ সামন্ত এখানে দাঁড়িয়ে আছে তো সে বিক্রমের বাবার কারণেই দাঁড়িয়ে আছে। তো এখানে দশেরার মাঠে রাবণকে পোড়ানো হয় এবং কিছুক্ষণ পরেই এখানে আদা এসে উপস্থিত হয়। যখন আদা এখানে আসে তখন সে বিষণ্ণ দেখাচ্ছিল।
হয়তো সে তার ভালোবাসা স্বীকার করতে যাচ্ছিল, অথবা সে আজ বিক্রমকে ক্ষমা করতে যাচ্ছিল। যখন আদা এবং বিক্রম একে অপরের কাছাকাছি আসে তখন সামন্ত দূর থেকে গুলি চালায়। প্রথম গুলিটি কারো উপরই লাগেনি, কিন্তু দ্বিতীয় গুলির লক্ষ্য ছিল আদা। কিন্তু যখন সেই গুলিটি আদার উপর লাগতেই যাচ্ছিল তখন ওই বিক্রম সেই গুলির সামনে চলে আসে এবং সেই গুলিটি বিক্রমের বুক ভেদ করে চলে যায়। বিক্রম এখানে অর্ধমৃত অবস্থায় ছিল এবং সে আদার কোলে ছিল। সে খুব বেশি আহত ছিল এবং অর্ধমৃত অবস্থায় ছিল। সে এখানে আদাকে বলে যে পরের জন্মেও আমি তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু পরের জন্মে আমি তোমার ইচ্ছা অনুযায়ী তোমাকে ভালোবাসতে চাই। পরের জন্মেও যদি তুমি অস্বীকার করো তবে আমি তোমার ইচ্ছাকেই বেছে নেব এবং চুপচাপ চলে যাব। এবং শেষ মুহূর্তে এখানে বিক্রম আদাকে বলে যে যদি সম্ভব হয় তবে তুমি আমাকে ক্ষমা করে দিও। এতটুকু বলেই সে চোখ বন্ধ করে ফেলে এবং তখনই আদা তাকে বলে যে আমি তোমাকে ক্ষমা করলাম। কিন্তু এই কথা বিক্রম শুনতে পায়নি, কারণ সে মারা গিয়েছিল এবং তার সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও এবং তাজা কন্টেন্ট পেতে থাকেন। দেখা হচ্ছে আরও একটি দুর্দান্ত ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। কমেন্টে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন যে এই মুভিটি আপনাদের কেমন লেগেছে। যদি মুভিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন। ভবিষ্যতে আমরা কোন মুভি নিয়ে ব্যাখ্যা করব সেটিও অবশ্যই জানাবেন।